প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেখানে আমরা জানি একজন মা শিশুকে তা শিখাতে পারেন, পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে তাকে তা শিখাতে পারে না। তাই আপনাদের এই আকাশ কুসুম কল্পনা আমাদের সহ হয়তো এই 16 কোটি মানুষদেরকেই ভাবিয়ে তুলছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একজন পিতা যদি তার সন্তানের সামনে ধূমপান করে তাহলে কিন্তু শিশুরা এর প্রতি আগ্রহী হয় এবং এটা বিশ্বাস করে যে ধূমপান নিশ্চয়ই একটা মজাদার বিষয়। সে তখন নিজের কৌতূহল মেটানোর জন্য বাবাকে না বলেই তার পকেট থেকে নিয়ে সেটা সেবন করে এবং একবার সেবন করার ফলে সেটা তার নেশায় পরিণত হয়। এখানে কিন্তু পিতার পক্ষান্তরে নয়, কারণ সে যদি নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাবতো তাহলে কিন্তু সে ধূমপানই করতো না এবং শিশুটি মাদকের প্রতি আসক্ত হতো না। আর যদি হতো তাহলে তার কিভাবে প্রশ্ন রইল। প্রিয় প্রতিপক্ষ, আজ আপনারা নিজের সমাজ বা দেশকে মাদকমুক্ত করতে চাচ্ছেন, কিন্তু আপনারা ভাবছেন না কেন বর্তমান প্রজন্ম মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং কোন কারণগুলো এর জন্য দায়ী। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাই বিভিন্ন কারণেই তরুণরা মাদকের প্রতি ঝুঁকে পড়ছে। তার মধ্যে প্রধান কারণগুলো হলো: 1. পারিবারিক কলহ ও বন্ধনহীনতা, 2. মাদকাসক্ত বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা, 3. ব্যক্তিগত হতাশা ও ব্যর্থতা, 4. নৈতিক মূল্যবোধের অভাব। আর এসবের জন্য দায়ী কি? প্রতিপক্ষের বন্ধুরা, এসবের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী একমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। মাননীয় সভাপতি, কাদামাটি দিয়ে একটা পাত্র তৈরির সময় কুমার যেভাবে আকৃতি দিতে চাইবে ঠিক সেভাবেই কিন্তু পাত্রটি তৈরি হবে। ঠিক একইভাবে আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুন তাহলে কিন্তু আপনার সন্তান ভালো মানুষ হিসেবেই গড়ে উঠবে, যার দ্বারা আবারও প্রমাণ হয়ে যাবে একজন সন্তানের জন্য তার পরিবারের গুরুত্ব কতটুকু। প্রিয় প্রতিপক্ষ, আপনারা যে পরিবারকে এত অবহেলা করছেন, আপনারা বোধহয় ভুলে গেছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার পরিবার থেকেই রাজনৈতিক শিক্ষা লাভ করেছেন। তার কারণ তার পিতা একজন রাজনীতিবিদ ছিলেন। এরপরে যদি আমার প্রতিপক্ষ দল পরিবারকে অস্বীকার করে তাহলে তো বলতেই হয় আপনারা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আগে উঠুন, ভাবুন, জাগুন, তারপরে তো দেশকে মাদকমুক্ত করবেন। মাননীয় সভাপতি, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি থেকে চলন্ত ট্রেন, চলন্ত বাসে আগামী দিনের কর্ণধার শিক্ষার্থীদেরকে ধর্ষণ করা হচ্ছে। যদি ওই ধর্ষণকারীকে শিক্ষা দেওয়া হতো যে নারী মায়ের চাপ, তাহলে কিন্তু সে ধর্ষণের পথে পাই বাড়াতো না। প্রতিপক্ষের বন্ধুরা, এরকম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু ব্যক্তি পরিবার থেকেই গ্রহণ করতে পারে, কিন্তু আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে ব্যক্তি এসব শিক্ষা পরিবার থেকে নয় বরং মঙ্গল গ্রহ থেকে পায়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধু যে হতাশার কথা বলে গেলেন, এই হতাশার সূত্র কোথা থেকে ঘটে? এই হতাশা শুরু হয় বাবা মায়ের মধ্যে ঝগড়া অর্থাৎ পারিবারিক অশান্তি থেকে। তাহলে এর থেকেও বোঝা যাচ্ছে হতাশার পিছনে পারিবারিক মূল্যবোধেরই অবক্ষয় রয়েছে। প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে আইন দিয়ে মাদকমুক্ত দেশ করবেন তাহলে বলবো আপনাদের এ ধারণা একেবারেই ভুল। মাননীয় সভাপতি, আইন প্রয়োগ কখন করা হবে? একমাত্র তখনই করা হবে যখন ব্যক্তি মাদক আসক্ত হবে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? আইন আপনাকে মাদক গ্রহণের একটা সুযোগ দিচ্ছে, কিন্তু আমার পারিবারিক মূল্যবোধ তাকে সেই সুযোগটি দিতেও আপত্তি জানায়। তারপরেও কি আপনারা বলবেন সমাজে পারিবারিক মূল্যবোধের কোনো প্রয়োজন নেই? তাই আর বিতর্ক না করে আমাদের মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন যে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদক আসক্তির দিকে ধাবিত করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কন্যা একাডেমিকে। এ পর্যায়ে বিষয়ের বিপক্ষে কথা বলতে আসবে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মরিয়ম খাতুন। যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি, তর্কে বিতর্কে তুলে ধরি সত্য ন্যায়ের প্রযুক্তি। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষে ও বিপক্ষে অবস্থানরত প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদক আসক্তির দিকে ধাবিত করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে প্রস্তাবনাটির বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে চুলচেরা বিশ্লেষণ দিয়ে গেছে। এবার আমি আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে প্রমাণ করে দিয়ে যাব যে শুধু আর শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদক আসক্তির দিকে ধাবিত করছে না, বরং এর পেছনে অন্যান্য আরো অনেক কারণই দায়ী রয়েছে। আমার প্রতিপক্ষ বন্ধুদের আমি প্রথমেই ধন্যবাদ
তোলার জন্য। ওনারা মাদকাসক্তির কারণগুলোকে সুন্দরভাবে তুলে ধরে গিয়েছেন এবং ওনাদের প্রশ্নের উত্তরে জানাতে চাই, ওনারা বলছেন যে শুধুমাত্র পরিবার থেকে নাকি আমি শিক্ষা গ্রহণ করি, তাহলে কি ওনারা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অসম্মান করে যাচ্ছেন? ওনারা কি এটাকে অগুরুত্বপূর্ণ বলে যাচ্ছেন? উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ বন্ধুরা। এবার আমি বলছি যে অন্যান্য কারণগুলো, যে কারণগুলোর কারণে বর্তমান প্রজন্ম মাদকের দিকে আসক্ত হচ্ছে: 1. সঙ্গদোষ, 2. দেশে অস্থিতিশীল রাজনৈতিক ও সামাজিক পরিবেশ, 3. বাল্যকাল থেকে মিথ্যা বলার অভ্যাস, 4. পলায়নের কৌশল, 5. চিত্তবিনোদনের আরামদায়ক অনুভূতি, 6. আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, 7. মস্তিষ্কের চাপ হ্রাস, 8. সাংস্কৃতিক বিপর্যয়, 9. বঞ্চনা ও হতাশা, 10. কৌতূহল, 11. ফ্যাশন, 12. কর্মসংস্থানের অভাব, 13. সামাজিক বোধের অভাব, 14. শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, 15. জীবনের পরিমাণ সম্পর্কে অজ্ঞতা, 16. ধর্মীয় অবিশ্বাস, 17. দারিদ্রতা, 18. প্রেমে ব্যর্থতা, 19. নৈতিক চরিত্রে অবক্ষয়, 20. ফেসবুক, 21. ইন্টারনেটের নীল ছবি দর্শন, 22. সিনেমা নাটকে ভিলেনের চরিত্র অনুসরণ, 23. মাদকদ্রব্য সহজলভ্যতা, 24. সীমান্তের চলাচলের প্রতিরক্ষা বাহিনীর দুর্বলতা, সূত্র স্নাতক সমাজকর্ম। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের পারিবারিক মূল্যবোধের অবক্ষয় কিন্তু এই 24টি কারণের মধ্যে একটিও হতে পারেনি। আপনারা তাহলে কি করে বলছেন যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই একমাত্র কারণ? এই 24টি কারণকে আপনারা অবজ্ঞা করে যেতে পারেন না প্রতিপক্ষ বন্ধুরা। প্রতিপক্ষ, এটি আপনাদের পারিবারিক মূল্যবোধের অবক্ষয় কি গৌণ কারণ হতে পারে, কিন্তু তাই বলে আপনারা এই মুখ্য কারণগুলোকে বাদ দিয়ে গিয়ে সামান্য গৌণ কারণকে মুখ্য কারণ বলে চালিয়ে যেতে পারেন না প্রতিপক্ষ বন্ধুরা। প্রতিপক্ষ বন্ধুরা শুধুমাত্র একটি কারণই বলে যাচ্ছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা এখানে একটি কারণ না, বরং কারণগুলো কাজ করছে। একটু দৃষ্টি দিয়ে দেখুন সম্মানিত সভাপতি, এখানে কারণগুলো কাজ করছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে হয় আদিকালে জন্মগ্রহণকারী একটু লম্বা ঘুম দিয়েছিলেন, এত যুগ পরে জাগ্রত হয়ে বলছেন পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই একমাত্র কারণ। ওনারা এই চোরাবালি থেকে মুক্তই হতে পারছেন না। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে হয় শুধুমাত্র সাধারণ গণ নির্বাচনের প্রশ্নের উত্তর দিয়েছেন। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের উত্তর কোথায় ওনাদের জানা নেই। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের সঠিক উত্তর কিন্তু শুধুমাত্র একটি হয় না, বরং একাধিক হয়। প্রবাদে আছে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রবাদটিকে ঘুরিয়ে বলার চেষ্টা করছেন। তাই যদি হবে তাহলে তো মনীষীরা এই প্রবাদটি তৈরিই করতেন না প্রতিপক্ষ বন্ধুরা। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, খলিফা হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ আলাইহির স্বীয় পুত্র আবু শামা মদ্যপানে আসক্ত হয়েছিল সঙ্গদোষে। পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ নয় প্রতিপক্ষ বন্ধুরা। আপনারা একটু দেখুন, ভালো করে বুঝুন এবং শিখুন। আচ্ছা প্রতিপক্ষ বন্ধুরা, আপনি বারবার বলছেন মাদকাসক্তির একটি কারণ হচ্ছে পরিবারের মূল্যবোধের অবক্ষয়, কিন্তু যেখানে ছাপি না থাকে সেখানে ছ বলে চিন্তা করছেন। আমরা যদি চোরাচালান বন্ধের মাধ্যমে আমাদের দেশে মদ্যপান প্রবেশ বন্ধ করতে পারি, তাহলে আর মাদকদ্রব্য আসবে কোথা থেকে? আমরা তাতে আসক্ত হব কি করে? প্রতিপক্ষ বন্ধুরা উত্তর দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ বন্ধুরা অনেক দূর যেতে চাইছেন, কিন্তু দুঃখের বিষয় ওনারা বুঝতেই চাইছেন না। রং নাম্বারে ডায়াল করে বলছেন আমি এই নম্বরে কথা বলতে চাই। সকলের উদ্দেশ্যে বলছি, আমার প্রতিপক্ষ বন্ধুর মতো রং নাম্বার নয়, বরং সঠিক নাম্বার ডায়াল করুন। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, 2020 এ দাঁড়িয়ে নিছকে রূপকথার মতন যুক্তিহীন মন গড়া কথা বলে সময় নষ্ট না করে আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ মরিয়ম খাতুনকে। এবার বিষয়টি পক্ষের তাদের দলনেতা কথা বলবেন। বিষয়টির পক্ষে বক্তব্য উপস্থাপন করতে আসবেন রাবেয়া খন্দকার। 48, 52, 71, 90 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্নের অগ্রযাত্রা থেমে গেছে যুব সমাজের মাদক গ্রহণের ফলে। কালিহাতী সাধারণ পাঠাগার এবং কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সবাইকে আমার বসন্তের শুভেচ্ছা। আজকের বিষয়ে নির্ধারিত হয়েছে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে। আমার মাননীয় সভাপতি, আমাদের প্রথম ও দ্বিতীয় বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত ও তথ্যপাত্র দিয়ে বিশ্লেষণ করে গেছে এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় যে বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে তা বোঝানোর চেষ্টা করেছে। এবার আমি প্রমাণ করে যাব যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে।
বিপক্ষ দলের প্রথম বক্তা বেকারত্বের কথা বললেন। 2020 সালের 17 ফেব্রুয়ারি প্রথম আলোর একটি পত্রিকার খবর বের হয়, চাকরি না করে চাকরি দিতে হবে। প্রধানমন্ত্রী, প্রতিপক্ষের বন্ধুরা বর্তমান সরকারের জনগণের জন্য চাকরির ব্যবস্থা করার পরেও আপনার বেকারত্বের কথা কিভাবে বলছেন তা আমার বোধগম্যই হচ্ছে না। মাননীয় সভাপতি, বর্তমানে অতি আলোচিত একটি বিষয় হচ্ছে আধুনিকতা, কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা এই শব্দটির সাথে এতটাই জড়িয়ে গেছি যে এখন আর যৌথ পরিবার দেখাই যায় না। সৃষ্টি হচ্ছে একক পরিবার, সেখানে পিতামাতা তাদের সন্তানকে সঠিক সময় দিতে পারে না, ফলে তারা নিজেদের মতো করে আনন্দ খুঁজতে বের হয়, মাদকাসক্ত হয়ে পড়ে। প্রতিপক্ষের বন্ধুরা, এখানে কি পারিবারিক মূল্যবোধের অবক্ষয় মাদকাসক্তির একমাত্র কারণ হয়ে দাঁড়ায়নি? প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, আমার এক বন্ধু ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সকল প্রকার সামাজিক মাধ্যমের সাথে ব্যাপকভাবে জড়িয়ে আছে। এতে করে তার পড়াশোনা সহ শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে। কিন্তু যখন তাকে এর খারাপ দিকগুলো সম্পর্কে বলা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তুই এর খারাপ দিকগুলো সম্পর্কে জানা সত্ত্বেও কেন এগুলো ছাড়ছিস না, তখন সে উত্তরে বলে আমার বাবা সারাদিন ফেসবুকিং করতে পারে আর আমার মা সারাদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারে, তাহলে আমি এগুলোর সাথে জড়িয়ে থাকলে দোষ কি? প্রতিপক্ষের বন্ধুরা, এমনই ভাবে আমার বন্ধুর মাদকাসক্ত হওয়া এটি স্বাভাবিক ব্যাপার। তবুও যদি আপনারা বলেন এখানে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হয়নি, তাহলে তো বলতেই হয় আপনারা নিজেরা সত্যটা জানার চেষ্টা করছেন, আমরা অনেকে জানার সুযোগ করে দিয়েছেন, যা বড়ই দুঃখজনক। মাননীয় সভাপতি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুযায়ী বর্তমানে 90,000-এর বেশি শিক্ষার্থী ইয়াবা সহ বিভিন্ন মাদক সেবন করে থাকে। একই সাথে গত 12ই আগস্ট 2016 জাতীয় দৈনিকগুলোতে আলোচিত একটা সংবাদ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল রুমের পাশে ফুলের টবে গাঁজার চাষ। 16 নভেম্বর 2016 একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাদক সেবনের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। প্রতিপক্ষের বন্ধুরা, অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অভাব নেই, তাই শিক্ষিত ছাত্রদের মাদকাসক্ত হওয়ার কারণ কি? অবশ্যই মূলত পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। মাননীয় সভাপতি, বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বলেছেন মাদকাসক্তদের অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, প্রত্যেকে যেন নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মাদককে দূরে রাখতে ব্যবস্থা গ্রহণ করে। প্রতিপক্ষের বন্ধুরা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিবারের সচেতনতা সৃষ্টি করাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেখানে আপনারা বলছেন বর্তমানে সমাজে মাদকাসক্ত হওয়ার জন্য পারিবারিক মূল্যবোধের অবক্ষয় তাই নয় বরং তাই অন্যান্য কারণ, তাহলে কি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছেন? প্রশ্ন রইল। প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা বিতর্ক প্রতিযোগিতায় তো এসে গেছেন, কিন্তু হয়তো বিতর্কের বিষয়টির দিকেই ভালো করে খেয়াল করেননি। আমরা আজকে বিতর্ক করছি মাদকাসক্তের জন্য পারিবারিক মূল্যবোধের অবক্ষয় একমাত্র কারণ কিনা। এখানে আমরা প্রতিষ্ঠা করছি মাদকাসক্তের কারণ একমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং আপনারা প্রতিষ্ঠা করছেন অন্যান্য কারণ। তাহলে আমরা এই বিষয় বাদ দিয়ে অবান্তরভাবে বলবো আজকে বইমেলায় কোন বইটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? প্রতিপক্ষের বন্ধুরা, এটা বলে আপনারা আপনাদের যুক্তি স্থাপনের দুর্বলতা প্রকাশ ছাড়া আর কিছুই করছেন না। মাননীয় সভাপতি, এখন শিশুদের কাছে শৈশবের অর্থ মানে ঠাসা ব্যাগ ভর্তি বই। শৈশব মানে স্কুল, কোচিং, মডেল টেস্ট, ইন্টারনেট আর মায়েদের হুঁশিয়ারি সঙ্গে ভালো রেজাল্ট চাই। কিন্তু মনে রাখা উচিত ভালো রেজাল্ট করা যেমন জরুরি তেমনি ভালো মানুষ হওয়াটা তার চেয়ে অনেক বেশি জরুরি। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পরিবারটা ভুলে যায়, ফলে শিশু কিশোররা হয়তো করে ভালো রেজাল্ট অথবা হয়ে পড়ে হতাশ এবং হতাশা থেকে তারা মাদকাসক্ত হয়ে পড়ে। প্রতিপক্ষের বন্ধুরা, বর্তমান পরিবার ব্যবস্থা যদি তাদের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতো, তাহলে আজ তারা মাদকাসক্ত হতো না। প্রতিপক্ষের বন্ধুরা, এর পরেও যদি আপনারা বলেন বর্তমানে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে বলেই সমাজ মাদকাসক্ত হচ্ছে না, তাহলে তো আপনাদের উদ্দেশ্যে বলতেই হয় হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। মাননীয় সভাপতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে দেশে মাদকাসক্তের সংখ্যা 47 লাখ, যার মধ্যে 90% কিশোর তরুণ হিসেবে পরিচিত। ওই 90% কিশোর তরুণকে আমরা একটি ফুলের সাথে তুলনা করতে পারি যারা ফুটবার আগেই নুয়ে পড়েছে, এবং ওই ব্যর্থ মালিকে আমরা একটি পরিবারের সাথে তুলনা করতে পারি যারা তাদের সঠিক পরিচর্যা করতে পারেনি। সেখানে পারিবারিক মূল্যবোধের বড়ই অভাব ছিল, যার কারণে আজ ওই ফুলের কলিগুলো মাটিতে নুয়ে পড়েছে। মাননীয় সভাপতি, মাদকের কারণে ভেঙে পড়ছে পারিবারিক সদস্যদের মধ্যে আস্থা বিশ্বাস, সমাজে তৈরি হচ্ছে আতঙ্ক, মাদক কেড়ে নিচ্ছে তরুণের জীবন, মাদকের কারণে ভাই খুন করছে ভাইকে, বোনও নিরাপদ নয় মাদকাসক্ত ভাইয়ের কাছে, স্বামী খুন করছে স্ত্রীকে, ছেলে খুন করছে বাবাকে, মাও ভাড়াটিয়া খুনে তারা খুন করছে তার নিজের সন্তানকে। প্রতিপক্ষের বন্ধুরা, এই সকল কারণের পিছনে রয়েছে একমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। তাই আর তর্কের খাতির দরকার নয়, আমাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন একমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি ধাবিত করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাবিয়া খন্দকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার বিষয়টি বিপক্ষের শেষ বক্তা অহনা দত্ত বক্তব্য উপস্থাপন করবে।
আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার পক্ষ ও প্রতিপক্ষ দলের বন্ধুরা ও সর্বোপরি যারা শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি থেকে ধাবিত করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টি চুলচেরা বিশ্লেষণ ও আমার দলের দ্বিতীয় বক্তা প্রশ্ন উপস্থাপন করে গেছে। এখন আমি যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করব যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে না। বর্তমান প্রজন্ম মাদকাসক্তি ধাবিত হওয়ার পেছনে অনেক কারণ আছে, যা আমার দলের দ্বিতীয় বক্তা বলে গেছে। মাননীয় সভাপতি, কথাই আছে সঙ্গদোষে লোহবাসে। বর্তমান সমাজ সঙ্গ নির্ভর। বর্তমান সমাজে চলতে গেলে এক বা একাধিক সঙ্গী অবশ্যই প্রয়োজন। আর আমাদের সমাজে এমন অনেক উদাহরণ আছে যে অনেক সচেতন পরিবারের ছেলেমেয়েরা অসৎ সঙ্গে পড়ে মাদকাসক্তির দিকে ধাবিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, রাজধানীর চামেলিবাগে 2013 সালে খুন হন মাহফুজুর রহমান ও স্বর্ণা রহমান। ঘটনার পরের তিনি গ্রেপ্তার হয় ঐশী রহমান, যা তাদের অষ্টাদশ সন্তান। এবং তদন্তে আরো বেড়ে আসে ঐশী ছিল মাদকাসক্ত। এক বন্ধুর সাহায্যে এই হত্যাকাণ্ড। তদন্তে আরো বেরিয়ে আসে ঐশী মাদকাসক্ত হওয়ার পেছনে রয়েছে অসৎ সঙ্গ। প্রতিপক্ষ বন্ধুরা, ঐশী হত্যার কথা বলতে আপনারা বলে গেছেন যে ঐশীর পরিবারের নাকি অবক্ষয় হয়েছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা আপনারা হয়তো জানেন না, ঐশীর একটি ছোট ভাই আছে। সে যখন ক্লাস 3 থেকে 4 পরীক্ষা দেয়, মোট 500 নাম্বারের মধ্যে সে 486 নাম্বার পায়। তো প্রতিপক্ষ বন্ধুরা, ঐশীর পরিবারে যদি অবক্ষয় হতো তাহলে তার ভাই এত ভালো একটি রেজাল্ট কিভাবে করলো? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। এর মাধ্যমেই প্রমাণ হয় যে ঐশীর পরিবারের অবক্ষয় হয়নি, ঐশীর মানসিকতার অবক্ষয় হয়েছে। ঐশী অসৎ সঙ্গে মিশেই মাদকাসক্তের দিকে ধাবিত হয়েছে। প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের সমাজে মাদকাসক্ত হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলার দুর্বলতা। আমাদের রাষ্ট্র বা অন্য যে কোনো রাষ্ট্র, কারণ আমাদের আইনের অনেক লোকই আছে যারা মাদকের সাথে যুক্ত। এরকমই একটি উদাহরণ হচ্ছে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় হবে না, এরকম একটি বজ্রকঠিন মানসিকতায় ত্রিপুরা রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার হন মাদকের অনেক বড় বড় মাস্টার মাইন্ড, যার মধ্যে সর্বোচ্চ রয়েছে সুনীল বর্মা। সুনীল বর্মা হলেন রাজ্য পুলিশের স্পেশাল। তার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 10 লাখ টাকা মাদক লেনদেনের দ্রব্য উদ্ধার করা হয়। প্রতিপক্ষ বন্ধুরা, সুনীল বর্মার বিরুদ্ধে আরো অভিযোগ যে সুনীল বর্মা একটি যুব সমাজকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে আইনের অপব্যবহারের মাধ্যমে। প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, এখানে কি পরিবারের অবক্ষয় হয়েছে নাকি আইনের ব্যর্থতা হয়েছে? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধুরা, আমরা যতই বলি, যতই ব্যাখ্যা প্রদান করি না কেন, যদি বারবারই বলেন শুনতে পারলাম না, বুঝতে পারলাম না, তাহলে প্রতিপক্ষ বন্ধুরা আপনারা আপনাদের অপস্ত ও ভ্রান্ত ধারণা নিয়ে শুধু চেঁচিয়েই যান, আর কিছু বলতে হবে না। প্রতিপক্ষ বন্ধুরা তর্কের খাতিরে অনেক তর্ক করেছেন, যুক্তির খাতিরে দেখিয়েছেন অনেক অযৌক্তিক ব্যাখ্যা। প্রতিপক্ষ বন্ধুরা মনে রাখবেন, সত্যকে কখনো মিথ্যার আড়ালে ঢুকানো যায় না। এছাড়াও আমাদের বর্তমান সমাজ মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে দারিদ্রতার কারণে। প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বলতে পারে যে একটি মানুষের দরিদ্র, তার তো টাকাই নেই, সে কিভাবে মাদক কিনে। কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা মাদক কেনার জন্য তারা মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে না। আমাদের সমাজে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সেই সব গরিব মানুষকে টার্গেট করে, তারা অর্থের লোভ দেখিয়ে তাদের মাদক দ্রব্য বিক্রি করার প্রস্তাব দেয়, আর টাকার জন্য তারা মাদক দ্রব্য বিক্রি করতে রাজি হয়ে যায়। যখন তারা এই মাদক দ্রব্য বিক্রি করে তখন তারা ভাবে আমি ওই তাহলে এত কিছু ব্যবহার করছি, তাহলে আমি একটু খেয়ে দেখবো। সেখান থেকে আসক্তি তৈরি হয়, আর সেখান থেকে একজন দরিদ্র মানুষ মাদকাসক্তির দিকে ধাবিত হয়। প্রতিপক্ষ বন্ধুরা, প্রশ্ন রইল আপনাদের কাছে, এখানে কি পরিবারের অবক্ষয় রয়েছে? প্রতিপক্ষ বন্ধুরা আপনারা আপনাদের বন্ধুর কথা বলে গেছেন, কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা আপনাদের পারিবারিকের কোনো অবক্ষয়
অবক্ষয় ঘটেনি, তার আপনার বন্ধুদের মা বাবার অবক্ষয় ঘটে, মা বাবার নৈতিক চেতনার অবক্ষয় ঘটেছে। আশা করি প্রতিপক্ষ বন্ধুরা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রতিপক্ষ বন্ধুরা তর্কের খাতিরে অনেক তর্ক করে গেছেন, যুক্তির খাতিরে অনেক অযৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। তাই প্রতিপক্ষ বন্ধুরা আমার সুরে সুর মিলিয়ে বলুন, শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তির দিকে ধাবিত করছে না, এর সাথে সাথে আরো অনেক কারণ আছে বর্তমান সমাজ মাদকাসক্তির দিকে ধাবিত হওয়ার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি অহনা দত্তকে। আমরা 6 জন বক্তারই নির্ধারিত বক্তব্য শুনলাম। এবার যুক্তি খণ্ডন পর্যায়ে। যুক্তি খণ্ডন পর্যায়ে প্রথমেই আসছে পক্ষ দলের দলনেতা রাবেয়া খন্দকার। তরুণ কিশোর, তোমার জীবনে সবে ভোরের বেলা, ভোরের বাতাসে ভোরের কুসুমে আজ রঙের খেলা, আর এই সুকুমার কুসুমকে নষ্ট করছে মাদক। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ দেওয়ার জন্য। প্রতিপক্ষের বন্ধুরা, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কোনোভাবেই অসম্মান করছি না, আমরা শুধু বলতে চাইছি পরিবার থেকেই মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা হয়। আর আপনারা যে সঙ্গদোষের কথা বলেছেন, ওই সঙ্গদোষের প্রধান সূত্র ঘটেছে মা বাবার অবহেলার কারণে। ছেলে মেয়েরা ভালো সঙ্গী না পেয়ে মাদকাসক্তদের সাথেই মেলামেশা করেছে। মাননীয় সভাপতি, একটি শিশু ভূমিষ্ঠ হয়ে মদ পান করতে শুরু করে না। পরিবার হচ্ছে শিশু কিশোরদের প্রথম শিক্ষা কেন্দ্র। একজন শিশুর বেড়ে ওঠার উপর নির্ভর করে সে সুসন্তান হবে না কুসন্তান হবে। যদি একটি শিশু দেখে তার মা বাবা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে সে শিশু নামাজ পড়তে বাধ্য হবে। তেমনি যদি একজন পিতা তার সন্তানের সামনে ধূমপান করে অথবা মাদক সেবন করে, তাহলে সেই সন্তান অবশ্যই ভবিষ্যতে মাদকের অভিশাপে তলিয়ে পড়বে, কেননা তার কাছে মাদকের কোনো ভুল নেই, তার পরিবারই এটাকে বেছে নিয়েছে। প্রতিপক্ষের বন্ধুরা, এটাই পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের চাক্ষুষ প্রমাণ। প্রতিপক্ষের বন্ধুরা আমার দলের প্রথম বক্তা ঐশীর কথা বলে গেলেন। ঐশীর মতো জ্বলন্ত প্রমাণ থাকতেও আপনার যখন মাদকাসক্ত হওয়ার জন্য পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের চরমতা বুঝতে পারছেন না, তখন তো বলতেই হয় আপনারা আইকারোসের মোমের পাখায় ভর দিয়ে আকাশ চারি করতে চাইছেন, যা অলিক অবাস্তব। মাননীয় সভাপতি, আজ মাদক সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে, তাই একে শুধু উপরিভাবে প্রতিরোধ করলে চলবে না, একে মূল থেকে সরাতে হবে। আর এর মূলেই রয়েছে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। যদি তার মধ্যে পারিবারিক মূল্যবোধই থাকতো, তাহলে তার মধ্যে সচেতনতা এবং মাদকের প্রতি ঘৃণা এমনিতেই সৃষ্টি হয়ে যেত। প্রতিপক্ষের বন্ধুরা আপনাদের মাদকাসক্তের মূল কারণ অর্থাৎ পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কথা বারবার বোঝানোর পরেও যদি আপনারা মাদকের বিরুদ্ধে না দাঁড়িয়ে এর জন্য অন্যান্য কারণ দর্শাতে থাকেন, তাহলে তো বলতেই হয় আপনার সঙ্গে সাথে তর্কই করে যাচ্ছেন। আপনারা বলছেন সমাজ মাদকাসক্ত হওয়ার জন্য হতাশা, বেকারত্ব, দারিদ্রতা, সঙ্গদোষ এবং অন্যান্য কারণ দায়ী। এতে তো মনে হচ্ছে আপনারা মাদকাসক্তের বিরুদ্ধে যুদ্ধ খেতে নেমেছেন অনেক অস্ত্র নিয়ে, কিন্তু তার পরিচালনা কিভাবে করতে হবে তা আপনারা জানেনই না। কিন্তু যুদ্ধ জয়ের জন্য অস্ত্র নয়, দরকার দক্ষতা। তাই প্রতিপক্ষের বন্ধুরা আর তর্ক নয়, আমাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন একমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি দিয়ে ধাবিত করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাবেয়া। এবার যুক্তি খণ্ডন করতে আসবে অহনা দত্ত। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের দলের দ্বিতীয় বক্তা ভালোভাবেই বলে গেছে কি কি কারণে বর্তমান সমাজ মাদকাসক্তির দিকে ধাবিত হয়। তারপরেও আপনাদের দলের দ্বিতীয় বক্তা কিভাবে এরকম করে বলছে যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা বারবার বলে যাচ্ছেন পারিবারিক অবক্ষয়ের মাধ্যমে প্রধানত বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এই কথাটি কোনো মতেই সত্য নয়। কারণ 14/10/2017 সালে একটি পত্রিকার প্রথম হেডলাইন হয় অসৎ সঙ্গ ও দারিদ্রতার কারণে বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা শুধু মুখেই বলে যাচ্ছেন যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা বর্তমান সমাজ যে অসৎ সঙ্গের সাথে মিশেও মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে তার প্রমাণ আমরা দিয়ে গেছি। প্রতিপক্ষ বন্ধুরা, আমরা আমাদের দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমি যেসব প্রশ্ন করে গেছি একটার উত্তর পাইনি। আমার দলের প্রথম বক্তা মোহর আলীর কথা বলে গেছে, আমার দলের দ্বিতীয় বক্তা আপনাদের খলিফার কথা বলে গেছে এবং আমি বারবার ঐশীর ভাইয়ের কথা বলে যাচ্ছি, একটারও উত্তর আপনারা সঠিকভাবে দিতে পারেনি। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের দলের দ্বিতীয় বক্তা কারণগুলো বলে গেছে যেসব কারণে বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। আবার
আপনাদের দলের দ্বিতীয় বক্তাই বলেছে যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বর্তমান প্রজন্ম মাদকাসক্তি ধাবিত হচ্ছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা একই মুখে কিভাবে দুই কথা বলছেন আমার তো বোধগম্যই হচ্ছে না। প্রতিপক্ষ বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের বক্তব্য থেকে বুঝতে পেরেছেন যে আপনাদের কোথাও একটি ভুল হয়েছে। আসলে প্রতিপক্ষ বন্ধুরা, বর্তমান প্রজন্ম মাদকাসক্তি থেকে ধাবিত হওয়ার অনেক কারণই রয়েছে, আর একটি কারণে কখনোই একটি জাতি মাদকাসক্তির দিকে ধাবিত হতে পারে না। পারিবারিক মূল্যবোধ একটি কারণ হতে পারে, কিন্তু সেটি গৌণ কারণ, মুখ্য কারণ না। তাই প্রতিপক্ষ বন্ধুরা, আমি আবারও বলছি, আমার সুরে সুর মিলিয়ে বলুন, শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই বর্তমান প্রজন্ম মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অহনা দত্তকে। খ্যাতিমান বিতার্কিকদের অন্যতম জনাব রাজীব সরকার বিতর্ক করেছেন ময়মনসিংহ জেলা স্কুল ও নটরডেম কলেজের হয়ে। সাফল্যের চূড়া স্পর্শ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক হিসেবে। তার নেতৃত্বে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃক্লাব বিতর্ক সহ বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিরোপা অর্জন করেছে। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় তার নেতৃত্বে জগন্নাথ হল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এবং তিনি শ্রেষ্ঠ বিতার্কিকের মর্যাদায় অভিষিক্ত হন। তিনি দেশ বিদেশের বিভিন্ন বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ এবং বিতার্কিকবৃন্দ, এখন তোমাদের উদ্দেশ্যে এই বিতর্কে নিয়ে এই বিশেষ ব্যক্তি, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব রাজীব সরকার আসছেন। তাকে দুটি কথা বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব রাজীব সরকার, তার উদ্দেশ্যে আমরা একটা জোরে করতালি দিব। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এই বিতর্কটি কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলো? আমরা জানি না এর রেজাল্ট কি হবে, কিন্তু খুব চমৎকার টান টান উত্তেজনাময় এই উপস্থাপনাটি আমাদের উপহার দেওয়ার জন্য চলুন এই ক্ষুদে বক্তাদেরকে আমরা অভিনন্দন জানাই জোর করতালির মাধ্যমে। এখানে বয়োজ্যেষ্ঠ অনেকেই আছেন, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি এই বিষয়টি দিয়ে যদি আপনাকে মাইক্রোফোন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, অনেকেই কিন্তু কথা বলতে পারবেন না। পারবেন কি? কাজেই তারা খুব চমৎকার একটি কাজ করেছে, আমার কাছে ভালো লেগেছে। এই যে বিতর্ক, এই বিতর্ক একটি শিল্প এবং এটি নিছক পারফর্মিং আর্ট নয়। এটি আমাদের মুক্তভাবে চিন্তা করতে শেখায়, পরমতের প্রতি শ্রদ্ধা জানাতে শেখায়। পুরো অনুষ্ঠানের যিনি আয়োজক, আপনাদের সম্মানিত ইউনো সাহেব, তাকে আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম, এই যে দুই পাশেই বক্তাদেরকে দেখছি যে একচ্ছত্র আধিপত্য মেয়েদের, কোনো একজন ছাত্র নেই। এর কি কারণ? ছাত্ররা কি কথা বলতে পারে না? তারা কি যুক্তিতর্ক জানে না? এটি নিয়েও মহর্ষি কার্লাইলের একটি কথা আছে, বিশিষ্ট দার্শনিক। তিনি বলেছিলেন, তোমরা যদি ভালো তর্ক শিখতে চাও, যত পারো মেয়েদের সাথে কথা বলো। তর্ক শেখবার ওটাই আসল জায়গা। তো আজকের এই মঞ্চে দুই পাশের ছাত্রীদেরকে দেখে মনে হলো উনি ঠিকই বলেছিলেন। কাজে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবার আজকে তর্কের একটি শিক্ষা হয়ে গেল। 6 জন ছাত্রীর কাছ থেকে আমরা খুব চমৎকার বিতর্ক উপহার পেয়েছি। তো আমি দু একটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে বিতর্কের একটি ব্যাকরণ আছে, যে কোনো শাস্ত্রের মতোই কিছু বিষয় আছে সবার আগে বর্জন করতে হবে। যেমন আমরা অনেক বিতর্কিক শুরুতেই বলি যে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এই বিষয়ের পক্ষে কিংবা বিপক্ষে বলছি। এটি বলার কোনো কারণ নেই, যুক্তিসঙ্গত কারণে নয়। আয়োজকরা বিষয়টি নির্ধারণ করেছেন, টসের মাধ্যমে নির্ধারণ হয়েছে পক্ষ কিংবা বিপক্ষ। আবার কোনো বিতর্কিক বিতর্কের শেষে বলছেন যে আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, আমাদের সুরে সুর মিলিয়ে বলুন, আমাদের তালে তাল মিলিয়ে বলুন, ইত্যাদি ইত্যাদি। এটি একটি অনাকাঙ্ক্ষিত কথা। কারণ হচ্ছে এই যে দুটি বিবদমান প্রতিপক্ষ, তারা কেউ কারোর সঙ্গে মিলবে না।
এগুলো অত্যন্ত সেকেলে একটি পদ্ধতি এবং এই যুগে অচল। কোন বিতর্কে তোমরা বলেছো আজকের প্রস্তাবনা, বিতর্কের ক্ষেত্রে প্রস্তাবনা একটি ভুল শব্দ, আমাদেরকে বলতে হবে প্রস্তাব। আমি বুঝতে পারলাম? প্রস্তাবনা আরেকটি ভিন্ন বিষয়, সেটা যখন বড় হয়ে তোমরা রিসার্চের দিকে যাবে বুঝতে পারবে। বিতর্কের হচ্ছে প্রস্তাব। এরপর আমরা যখন যুক্তি খণ্ডন করছি, বিশেষ করে দলনেতাদের উদ্দেশ্যে বলি, ঢালাও যুক্তি খণ্ডন নয়। যেমন প্রতিপক্ষ বলে গেলেন এইভাবে নয়। আমরা যদি এইভাবে বলি যে প্রতিপক্ষের প্রথম বক্তা এই বলেছেন, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা এই বলেছেন, তৃতীয় বক্তা এই বলেছেন, তাহলে অনেক বেশি সুনির্দিষ্ট হয় এবং যারা সম্মানিত